ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আবার তোমাদের সামনে তড়িৎ বিশ্লেষণ যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার পরবর্তী অংশ নিয়ে চলে এসেছি। একদম আজকেও অল্প একটু পড়বো, এই ভিডিওটা অনেকটাই ছোট হবে। ঠিক আছে, অল্প কিছুই আমরা পড়বো, কিন্তু বোঝার বিষয় আছে। একদম একটা ফরম্যাট দিয়ে তোমাদের সবগুলো আমি বুঝিয়ে দেবো। ঠিক সেই জন্যই চলে এসেছে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণ কি কি কাজে প্রয়োগ হয় এটা আমাদেরকে জেনে নিতে হবে সবার প্রথম। আমি তোমাদের তড়িৎ বিশ্লেষ্য দেখিয়েছি, তড়িৎ বিশ্লেষণ করে দেখিয়েছি কিভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো, এবং তড়িৎ বিশ্লেষণ কিভাবে কিভাবে হয়, ক্যাথোডে অ্যানোডে কি বিক্রিয়া হয় না হয় সব আমি দেখিয়ে দিয়েছি। এইবার তোমাদের প্রয়োগটা কি শিখতে হবে। তো চলো প্রথমেই দেখে নাও। এই হচ্ছে এই প্রয়োগ, তড়িৎ বিশ্লেষণের একটা প্রয়োগ হচ্ছে তড়িৎ লেপন। তাহলে এই তড়িৎ লেপন আমরা কাকে বলবো? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। আচ্ছা, এখানে এই বেশি সক্রিয় ধাতু বা অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু, এই জিনিসটা বলতে কি তোমরা বুঝতে পেরেছো? আগের দিন আমি তোমাদের সারি লিখে দিয়েছিলাম, সেটা অবশ্যই মুখস্থ করতে বলেছিলাম। এই সারিটাই কিন্তু এই বিক্রিয়ার গুলো সব প্রমাণ করে দেবে যে কেন এইগুলো এই হচ্ছে বা না হচ্ছে। আজকে আমি আগের দিন তোমাদের অনেক বুঝিয়ে দিয়েছি, আজকে কিন্তু বেশি বোঝাবো না। তো যেটুকু বলবো সেটুকু বোঝার চেষ্টা করো। তাহলে বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তুর উপরে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়। মানে যে ধাতুটা বেশি সক্রিয় তার উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হবে। এটাই হচ্ছে তড়িৎ লেপন। এই তড়িৎ লেপনের উদ্দেশ্যটা কি? এই তড়িৎ লেপনের উদ্দেশ্য হচ্ছে কোনো ধাতুকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করা এবং সেই ধাতুকে দীর্ঘদিন ব্যবহার করার প্রচেষ্টার জন্য এই পদ্ধতিটা আমরা করে থাকি, তড়িৎ লেপন। তা তড়িৎ লেপন করতে গেলে আমাদের সব থেকে বড় যে বিষয়টা, সরি, সব থেকে বড় যে বিষয়টা, যে যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে, অর্থাৎ লোহার উপর প্রলেপ দিতে হবে, এই লোহাটাকে ক্যাথোডে নিতে হবে। আর যার প্রলেপ দিতে হবে, অর্থাৎ লোহার উপর কিসের প্রলেপ দেবো? জিঙ্কের এই জিঙ্কটাকে নিতে হবে অ্যানোডে। ঠিক আছে, জিঙ্কটাকে নিতে হবে অ্যানোডে। তাহলে কটা আমরা তড়িৎ লেপনের ব্যাখ্যা দেখি। ঠিক আছে, তো দেখো আমি এখানে লিখেছি তামার প্রলেপ। এই তামার প্রলেপটা আমি দুদিন তোমাদের বুঝিয়েছি, আরো একবার দেখো তামার প্রলেপ যখন দিচ্ছি তখন কি হচ্ছে। তাহলে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে কোথায় রাখতে হবে? অ্যানোডে। তাহলে অ্যানোডে বিশুদ্ধ তামার পাত রেখেছি আমরা, তামার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোডে বিশুদ্ধ তামার পদ রেখেছি। আর ক্যাথোডে রেখেছি ধরো লৌহ দণ্ড, বা যে ধাতুর উপর প্রলেপ দেবো সেই ধাতুটা। ধরো ধাতু এক্স, লোহা বাদ দাও, এক্স এর একটা দণ্ড আছে, এক্স ধাতুর একটা দণ্ড, এক্স ধাতুর একটা দণ্ড আছে। ঠিক আছে, আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নিচ্ছি? কপার সালফাইড, CuSO4, Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। এরপরে তোমরা জানো অ্যানোডের বিক্রিয়াটা দেখে নাও, Cu দুটো ইলেকট্রন ছেড়ে Cu2 প্লাস হচ্ছে, আর ক্যাথোডে Cu দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu হয়ে যাচ্ছে। এই ক্যাথোডে Cu কেন হচ্ছে, অ্যানোডেও বা Cu2 প্লাস কেন হচ্ছে, সবকিছু আমি তোমাদের বুঝিয়ে। দেখো এই অ্যানোডে আমরা রেখেছিলাম কাকে? অ্যানোডে রেখেছিলাম যার উপর প্রলেপ দেওয়া হবে। আর ক্যাথোডে দেখো এই সিইউটা ক্যাথোডে ছিল। এই যে যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে সেই প্রলেপ এই সিইউটা যাচ্ছে, সিইউটা ওখানে গিয়ে মুক্ত হয়েছে। অর্থাৎ আমরা অ্যানোডে বিশুদ্ধ তামার পাতটা নিয়েছিলাম, সেটা পুরো ক্যাথোডে গিয়ে আস্তে 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 জমা হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে তামার প্রলেপ দেওয়ার ব্যাখ্যা। আর কেন জলীয় দ্রবণে H2 ও H প্লাস OH মাইনাস থাকা সত্ত্বেও দুদিকে এই সিইউ বিক্রিয়া করলো, সেটাও আমি তোমাদের আগের দিন বুঝিয়ে দিয়েছি কেন করেছে। এইবার ঠিক তামার মতো আমরা নিকেলের প্রলেপ দেবো। নিকেলের প্রলেপ দেবো যখন কি হবে? ঠিক তেমনি আমরা অ্যানোডে নেব বিশুদ্ধ নিকেল পাত, আর ক্যাথোডে লৌহ দণ্ড, বা যে ধাতুর উপরে এক ধাতুর উপর কোনো দণ্ড নিলাম। নেওয়ার পরে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নিচ্ছি? তড়িৎ বিশ্লেষ্য রূপে নিচ্ছে হচ্ছে নিকেল সালফাইড, মানে NiSO4, Na2 প্লাস SO4 মাইনাস। নিয়ে ক্যাথোড অ্যানোডে আবার সেমই বিক্রিয়া। দেখো
ক্যাথোড বিক্রিয়া হচ্ছে Ni2 প্লাস প্লাস 2 নিকেল হয়ে যাচ্ছে, আর অ্যানোড বিক্রিয়ায় নিকেল দুটো ইলেকট্রন ছেড়ে Ni2 প্লাস হয়ে যাচ্ছে। ঠিক এটা এটা সেমই বিক্রিয়া, আশা করছি তোমরা বুঝতে পারছো, এটা এটা সেমই বিক্রিয়া। ঠিক আছে, এইবার যদি লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার কথা বলা হয়, তাহলেও কিন্তু সেই আমরা তখন জিঙ্ক সালফাইড নেব, অর্থাৎ Zn-SO4 নেব। তাহলে এখান থেকে বেরিয়ে যাবে Zn2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। এইটাই, আবার জিঙ্ক কিন্তু এই রকম একই রকম ভাবে তোমাদের বিক্রিয়া করবে, সেটাই আমি এখানে লিখেছি যে লোহার দণ্ডের উপরে মরিচা নিবারণের জন্য জিঙ্কের যে প্রলেপ দেওয়ার যে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়ার যে পদ্ধতি, তাকে গ্যালভানাইজেশন বলে। আর এই গ্যালভানাইজেশন পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমরা Zn-SO4 কে ব্যবহার। ঠিক আছে, তাহলে অ্যানোডে নিতে হবে কাকে, যার প্রলেপ দেওয়া হবে, অ্যানোডে নিতে হবে যার প্রলেপ দেওয়া হবে। অ্যানোডে কি হয়, অ্যানোডে কি হয়, অ্যানোডে কে যায়, অ্যানোডে অ্যানায়ন যায়, অ্যানোড পজিটিভ। তাহলে অ্যানায়ন, অ্যানোডের বিক্রিয়াটা কি হচ্ছে, অ্যানায়ন এখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, করলে তার জারণ হচ্ছে, হয়ে Cu2 প্লাস বেরিয়ে যাচ্ছে, তড়িৎ জলীয় দ্রবণে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে সেই Cu2 প্লাস আবার দুটো ইয়ে যুক্ত করে ক্যাথোডে যুক্ত হয়ে যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রে তাই হবে, তামার প্রলেপে তাই, নিকেলের প্রলেপে তাই, জিঙ্কের প্রলেপেও ঠিক একই জিনিস। এইবার যেটা এখানে তোমাদের একটু বেশি জানতে হবে, দেখা গেল তোমাদের বললো যে টিনের চামচের উপরে সোনার প্রলেপ দেবো, তখন কি করতে হবে, গ্যালভানাইজেশন পদ্ধতিতে কি করতে হবে সেটা ব্যাখ্যা করো। তা তোমরা সবাই জানো যে টিনের চামচের উপরে যদি সোনার প্রলেপ দিতে হয়, তাহলে যার উপরে আমরা প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোডে রাখলাম, অর্থাৎ সোনাকে আমরা ক্যাথোডে রেখেছি। আর যে ধাতুর উপরে প্রলেপ দেওয়া হবে, মানে যার প্রলেপ দেওয়া না, এই যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে, অর্থাৎ টিনকে আমরা ক্যাথোডে রেখেছি, সোনাকে আমরা অ্যানোডে রেখেছি। তাহলে বিশুদ্ধ সোনার পাত আমরা অ্যানোডে নিয়েছি, আর ক্যাথোডে নিয়েছি টিনের চামচ। ঠিক আছে, এইবার এদের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হবে। আচ্ছা, নিকেলের জন্য আমরা নিকেল সালফাইড নিয়েছি, জিঙ্কের জন্য আমরা জিঙ্ক সালফাইড নিয়েছি, কপারের জন্য আমরা কপার সালফাইড নিয়েছি। তাহলে সোনার ক্ষেত্রে আমরা কি নেব, সোনার ক্ষেত্রে নেব আমরা এইটা, পটাশিয়াম অরোসাইনাইড। এই সংকেতটা দেখো আমি লিখেছি, সংকেত হচ্ছে KAuCN হোল টু। তাহলে এখান থেকে কি কি বেরোবে, এখান থেকে বেরোবে K প্লাস আয়ন, Au প্লাস আয়ন, আর Cn2 মাইনাস আয়ন। ঠিক তেমনি এই দুটোর মধ্যে দুজনই ক্যাথোডে যেতে চাইবে, সরি, হ্যাঁ ক্যাথোডে যেতে চাইবে, কে যাবে, Au যাবে। আবার টিনের ক্ষেত্রে গিয়ে দেখবে Au যে এর পদ ছেড়ে দিয়ে পজিটিভ হওয়ার প্রবণতাও বেশি, তখন দুদিকেই আবার সেই Au বিক্রিয়া করবে, অর্থাৎ সেই বিক্রিয়াটা কিন্তু এই বিক্রিয়াগুলোর মতোই হবে, ক্যাথোড অ্যানোড বিক্রিয়াটা কিন্তু এই বিক্রিয়াগুলোর মতোই হবে, শুধু পাল্টে গেল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক তেমনি যদি বলা হয় যে টিনের চামচের উপরে রূপোর প্রলেপ দিতে হবে, তখন কি হবে, তখন আমরা নেব পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, যার সংকেত শুধু এই এর জায়গায় হয়ে যাবে Ag। ঠিক তেমনি K প্লাস Ag প্লাস আর Cn2 মাইনাস আয়ন বেরোবে। আবার এই K আর Ag এর মধ্যে Ag যেহেতু নিচে আছে, সে ক্যাথোডে যাওয়ার প্রবণতা বেশি হবে। আবার Ag অ্যানোডে, Ag অ্যানোডে থাকা Ag সে কি দেখবে, জলের H এর থেকে তার ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ হওয়ার প্রবণতাটা বেশি, তাই আবার সে জলে গিয়ে Ag2 প্লাস আকারে বেরিয়ে যাবে অ্যানোড থেকে। এটাই হচ্ছে আমাদের এই তড়িৎ লেপন, অর্থাৎ জলীয় দ্রবণে আমরা যে তড়িৎ বিশ্লেষণটা শিখেছিলাম সেটাই আমাদের তড়িৎ লেপন। এই পাঁচটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। কপারের প্রলেপ দেওয়ার জন্য কপার সালফাইড CuSO4, নিকেলের প্রলেপ দেওয়ার জন্য নিকেল সালফাইড NiSO4, জিঙ্কের প্রলেপ দেওয়ার জন্য জিঙ্ক সালফাইড ZnSO4,
সোনার প্রলেপ দেওয়ার জন্য পটাশিয়াম অরোসায়ানাইড কে থার্ড ব্র্যাকেটের মধ্যে AU ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CN হল। আর রূপোর প্রলেপ দেওয়ার জন্য পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড কে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে AU কে থার্ড ব্র্যাকেটের মধ্যে AU ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CN হল। অর্থাৎ এখান থেকে K প্লাস আর Ag প্লাস বেরোবে আর CN মাইনাস বেরোবে। এই হচ্ছে আমাদের টোটাল তড়িৎ লেপন। এরপরে আরো দুটো পদ্ধতি আছে, সেটা আমরা দেখে নেব। আশা করছি এখানে তোমাদের আর বেশি কিছু বলার নেই আমার, এটা তোমরা দেখে নিও। প্রয়োজন হলে ভিডিওটা আবার শুরুতে নিয়ে গিয়ে ফ্রেশ বোর্ডে একটা স্ক্রিনশট মেরে নিও, আমি এটা মুছে দিয়ে পরেরটুকু তোমাদেরকে বুঝিয়ে দিই। তো চলো পরবর্তী অংশটুকু দেখে নিই। তা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগের আরো একটা জিনিস হচ্ছে ধাতু নিষ্কাশন, ও আর একটা বিষয় হচ্ছে তোমার ধাতু নিষ্কাশন না, এটা হবে ধাতু তোমার বিশ্লেষণ। বিশুদ্ধকরণ, ধাতু বিশুদ্ধকরণ, ঠিক আছে, ধাতু বিশুদ্ধকরণ আর ধাতু নিষ্কাশন। তো ধাতু নিষ্কাশন কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এই ধরনের ধাতুকে নিষ্কাশন করা যায়, ঠিক আছে। তো চাইলে এটাও তুমি স্ক্রিনশট করে রাখতে পারো, আশা করছি লাগবে না, অল্প একটু জিনিস একেবারে বললেই বুঝতে পারবে। তো আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশনটা দেখে নিই, এটা একটু টাইপের আছে, মানে ঘটনাটা টাইপের আছে, সেই জন্য এটা তোমাদের দেখো 900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলিত ক্রায়োলাইট, ক্রায়োলাইটের সংকেতেই গলিত ক্রায়োলাইট 60% এবং ফ্লুসপার সংকেত এইটা 20% মিশ্রণে বিশুদ্ধ অ্যালুমিনা, এই কথাটা বারবার মনে রেখো, বিশুদ্ধ অ্যালুমিনা, এইটা হচ্ছে অ্যালুমিনা, এই Al2O3 কে বলা হয় অ্যালুমিনা। বিশুদ্ধ অ্যালুমিনা 20% দ্রবীভূত করা হয়। তাহলে ফ্লুসপার 20% আর গলিত ক্রায়োলাইট 20% আর অ্যালুমিনা 20% মিশ্রিত করা হয়। এইবার যদি গ্রাফাইটের অ্যানোড আর ক্যাথোড নিই, তার মধ্যে দিয়ে যদি তড়িৎ বিশ্লেষণ করে দেওয়া হয়, তাহলে কি দেখা যাচ্ছে যে ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত হবে আর অ্যানোডে অক্সিজেন মুক্ত হবে। তাহলে ক্যাথোড অ্যানোড বিক্রিয়াটা কি হবে? ক্যাথোড দেখো 2Al3+, কারণ অ্যালুমিনিয়ামের বাইরের যোজ্যতা 3, তাই 3+, তার তিনটে করে ইলেকট্রন নেবে, দুটো Al, তাই 6টা ইলেকট্রন নিয়ে 2Al হয়েছে, ঠিক আছে। ক্যাথোডে কে যায়? ক্যাটায়ন যায়, নিয়ে ইলেকট্রন নিয়ে সুস্থিত হয়ে যায়, ঠিক আছে। অ্যানোডে অ্যানায়ন যায়, অ্যানায়ন গেছে, তিনটে O2- গেছে, নিয়ে 6টা ইলেকট্রন ওখান থেকে বর্জন করে দিয়েছে, করে এটা 30 না কিন্তু O, সবগুলোই O, তিনটে অক্সিজেন উৎপন্ন হয়েছে, এই তিনটে অক্সিজেন আরো তিনটে অক্সিজেনের সঙ্গে উৎপন্ন হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে বেরিয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ধাতু নিষ্কাশন পদ্ধতি। আর একটা জিনিস দেখো, ধাতু বিশুদ্ধিকরণ, এইখানেও তুমি কপারের ওই উদাহরণটা দিয়ে বলতেই পারো। আমরা অ্যানোডে বিশুদ্ধ কপার নিচ্ছি, আর না, বিশুদ্ধ কপারটা কোথায় নাও? বিশুদ্ধ কপার বিশুদ্ধ আমাদের অ্যানোড থেকে বেরিয়ে যাবে, তাই তো। অ্যানোড থেকে যখন বেরিয়ে যাবে, তাহলে অ্যানোডে আমরা নেব হচ্ছে অশুদ্ধ কপার পাত, আর ক্যাথোডে নেব হচ্ছে আমরা শুদ্ধ কপার পাত। অ্যানোড থেকে ক্যাটায়ন বেরোবে, বেরিয়ে হবে, অর্থাৎ সেই CuSO4 দিয়েই তোমরা বলতে পারো Cu2+ আর SO4 2- নিয়ে ক্যাথোড অ্যানোডের বিক্রিয়াটা তোমরা লিখে দেবে। তাহলে সেই বিক্রিয়া থেকে আমরা বলতে পারি যে অ্যানোডের থেকে বিশুদ্ধ অ্যানোডের থেকে তাহলে অ্যানোডে অশুদ্ধ কপার পাতটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। সেই অশুদ্ধ কপার পাত থেকে মানে তড়িৎ বিশ্লেষণ হলে সেই অ্যানোডের অশুদ্ধ কপারটা বেরিয়ে Cu2+ আকারে জলীয় দ্রবণে চলে যাচ্ছে, সেই জলীয় দ্রবণ থেকে সেটা আবার ক্যাথোডে চলে যাচ্ছে, ঠিক আছে। এইটাই হচ্ছে এতক্ষণ যা পড়িয়েছি, এটাই হচ্ছে তোমাদের ধাতুর বিশুদ্ধিকরণ।
এর ফলে কি হচ্ছে, অ্যানোড ধীরে ধীরে কপার ছাড়া যে ধাতুটা থাকছে সেইটা থেকে যাচ্ছে, আর কপারটা বেরিয়ে জলীয় দ্রবণে মিশে আবার চলে যাচ্ছে ক্যাথোডে, অর্থাৎ ক্যাথোড ধীরে ধীরে মোটা হচ্ছে, 99.99% বিশুদ্ধ হয়ে যাচ্ছে ক্যাথোড, আর অ্যানোডে কোনো কপার থাকছে না। এটাই হচ্ছে ধাতুর বিশুদ্ধিকরণ। তাহলে আমরা বিক্রিয়াটা কি জানি, অ্যানোডে কে যায়, অ্যানায়ন, অ্যানায়ন না গিয়ে এখানে বিক্রিয়াটা কি হচ্ছে, সিইউ দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ এ হয়ে যাচ্ছে, এটা অ্যানোডে। ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে যাচ্ছে Cu2+ গিয়ে দুটো ইলেকট্রন যুক্ত হয়ে Cu হয়ে যাচ্ছে। এই হচ্ছে অ্যানোড ক্যাথোডের বিক্রিয়া, ঠিক আছে। আর এই বিশুদ্ধকরণের সময় আমরা অ্যানোডে নেব তোমার বিশুদ্ধ পাত, যেটা বিশুদ্ধ না, অশুদ্ধ, মানে যেটা মিশ্র ধাতু। ধরো সাপোজ লোহা আর জিঙ্কের একটা মিশ্রণ নিলাম, নিয়ে জিঙ্ক আলাদা করব, সেইখান থেকে জিঙ্ক বেরিয়ে আসবে, জেডেন সালফাইড যেরকম দেখিয়েছিলাম ঠিক তেমনই। কপার আর ধরে নাও কপারের সাথে আরো একটা ধাতু আছে, সেই ধাতু থেকে কপারটা বের করতে গেলে বিশুদ্ধ যেটা মানে বা সংকর ধাতুর পাতটা আমরা অ্যানোডে দেব, সেখান থেকে যে ধাতুটা বের করতে চাইবো সেই ধাতুর জলীয় দ্রবণ নিয়ে আমরা বা তড়িৎ বিশ্লেষ্য নিয়ে আমরা সেই ধাতুটাকে ওই পাত থেকে বের করে ক্যাথোডে নিয়ে আসতে হবে। ফলে ওইখান থেকে ক্যাথোড দিন দিন সরু হয়ে যাবে, অ্যানোড দিন দিন সরু হয়ে যাবে এবং ক্যাথোড আস্তে 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 মোটা হতে থাকবে। তো আজকে যেটা পড়ালাম, বাকি আগের দুদিনের তোমাদের সামান্য একটা অংশ আজকে কিছু ব্যাখ্যা বুঝিয়ে দিলাম, ইম্পর্টেন্ট জিনিস আগেরটাই বুঝিয়ে দিয়েছি। এইখানে এইটা একটু মনে রাখবে, অ্যালুমিনিয়াম নিষ্কাশন। আর এই জিনিসটা তো আমি আজকে দুবার, তার আগের দিন একবার, তার আগের দিন একবার, মানে টোটাল 4 থেকে 5 বার এই কপার সালফাইড নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। ফলে এইটা যেন কখনো আর ভুল না হয়। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ। এখান থেকে আসার মতো এই তড়িৎ লেপন যেটা ছিল, কি করে কি হচ্ছে, গ্যালভানাইজেশন কাকে বলে, উদাহরণ সমেত বিক্রিয়া সমেত উদাহরণটা এইটা দিতে পারে। ধাতু নিষ্কাশনে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনটা দিতেই পারে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা দিতেই পারে, ঠিক আছে। আর বিশুদ্ধকরণের ব্যাখ্যা হয়তো চাইবে না, আর কপার সালফাইডের সাথে ওটা দেখে নেবে। আর NaCl এর গলিত অবস্থায় কি ধরনের তড়িৎ বিশ্লেষণ করে, আর NaCl জলীয় বা আর তোমার NaCl এর সঙ্গে বা জলের সঙ্গে একটু অ্যাসিড মেশানো, NaCl না জলের সঙ্গে একটু অ্যাসিড মেশানো হয় কেন, এই জিনিসগুলো এইখানে খুব important, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে। আমরা পরের দিন ইনঅর্গানিক কেমিস্ট্রি শুরু করব, এরকম অল্প অল্প ছোট ছোট করেই ইনঅর্গানিক কেমিস্ট্রিটাও শেষ করব, কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রিটা আমি বুঝিয়ে দেওয়ার পরে তোমাদেরকে সেটা মুখস্থ করতেই হবে, নইলে ভুলে যাবে, ঠিক আছে। মুখস্থ করতে হবে, অনেক বিক্রিয়া আছে, অল্প অল্প করে আমরা শিখবো, যতটা একদিনে শেখানো যাবে, যতটা তোমরা ডাইজেস্ট করতে পারবে ততটাই করবে, ঠিক আছে। তো আমার ভিডিওটা যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমার বন্ধু ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তারাও যাতে এই জিনিসটা দেখতে পায়, তাদের যদি কোনো উপকারে আমরা লাগে, আমরা নিজেরা খুব ধন্য মনে করব, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।